টুম্পাকে আরও জোরে জোরে ঝাপটে ধরে বসলেন। তুই একেবারে এইটুকুনি ছিলি। জন্মের পর আমি সবার আগে তোকে কোলে নিয়েছি, কথা নেই বার্তা নেই, তুই ঝিরঝির করে পেশাব করে দিলি। এবার মেয়েটি আসলেই খুব বিরক্ত হলো। মাকে টেনে সরানোর চেষ্টা করতে করতে বলল, আম্মু তুমি কি এখন থামবে? ছোট খালা থামার কোনো লক্ষণই দেখালেন না। টুম্পার চোখে মাথায় চুমু খেতে লাগলেন। কতদিন ধরে দেখি না, আহারে এই খেলার কথা কি তোর একবারও মনে পড়ে নাই? দুই ভাই বোন মিলে একেবারে তার মা আর টুম্পাকে টেনে আলাদা করে ছেলেটা বলল, আপু তুমি কিন্তু কিছু মনে করো না, তুমি বাংলাদেশে আসছো খবর পাওয়ার পর থেকে আম্মু মোটামুটি মাথা খারাপ করে ফেলেছেন। মেয়েটা বলল, আমাদের কথা সব ভুলে গেছে, এখন শুধু তোমার কথা বলে, আর কিচ্ছু বলে না। মেয়েটা বলল, ও আচ্ছা আপু তুমি বাংলা কথা বোঝো? টুম্পা মাথা নাড়ল, বলল, হ্যাঁ বুঝি। গুড। ছেলেটা বলল, আমার নাম রুমি, আমি তোমার কাজিন, খালাতো ভাই। মেয়েটা বলল, আমি শুনি, তোমার খালাতো বোন। ছেলেটা বলল, আর এই মহিলাটা যে তোমাকে চেপে চেপে চুমু খাচ্ছে সে হচ্ছে আমাদের আম্মু, তোমার খালা। টুম্পা বলল, আমি সেটা আন্দাজ করেছি। টুম্পার ছোট খালা আবার টুম্পাকে চেপে ধরে চুমু খেতে লাগলেন। রুমি আর সুমি অনেক কষ্ট করে তার মাকে টেনে আলাদা করলো। ঠিক কী কারণ জানা নেই। টুম্পার মনে হলো বাংলাদেশের মাটিতে ঠিক এভাবেই কোনো একজনের এসে তাকে জড়িয়ে ধরার কথা ছিল, কিন্তু ঠিক এইভাবে তার ঘাড়ে আর মাথায় চুমু খাবার কি কথা ছিল? শেষ পর্যন্ত গাড়িতে উঠে তারা যখন রওনা দিয়েছে তখন ছোট খালা একটানা কথা বলেই যেতে লাগলেন, এই দেখ এয়ারপোর্টে আরবিতে নাম লিখে রেখেছে। আরবিতে কেন নাম লিখে রাখতে হবে? যারা আরব দেশে থাকে এটা কি তাদের দেশের এয়ারপোর্ট? তারা কি তাদের দেশের এয়ারপোর্টে নাম লেখাতে বাংলা ব্যবহার করে? তাহলে আমরা কেন আরবিতে লিখব? সবুজ বেবি ট্যাক্সিগুলো দেখেছিস? এগুলোর নাম সিএনজি। খবরদার একা কখনো সিএনজিতে উঠবি না, উঠলেই তোকে ছিনতাই করে ফেলবে। ছিনতাই করে চোখে গুল লাগিয়ে দেবে। গুল কি জানিস? একরকম মলম, চোখে লাগালে চোখ জ্বলতে থাকে, চোখ আর খুলতে পারবি না। আর এই যে যে সিএনজিগুলো দেখছিস, এক মন্ত্রী প্রতি সিএনজিতে 1,00,000 টাকা করে ঘুষ রেখেছে। এই মোটা এক মন্ত্রী। তোদের আমেরিকাতে কি সিএনজি আছে? নাই, আমি জানতাম থাকবে না। যত ভেজাল জিনিস সব আমাদের দেশে। দেখ টুম্পা, তাকিয়ে দেখ, রাস্তার পাশে খেজুর গাছ লাগিয়েছে। কেন লাগিয়েছে জানিস? মিডল ইস্ট বানানোর জন্য। বাংলাদেশ কি মিডল ইস্ট? এখানে রাস্তার পাশে খেজুর গাছ লাগাবে কেন? বুঝলি টুম্পা, দেশটাকে জঙ্গিরা দখল করার প্ল্যান করছে। কথা নেই বার্তা নেই, খালি বোমা। তোদের আমেরিকাতে কেউ জঙ্গি আছে? আছে না, টেলিভিশনে দেখালো এত বড় বড় দুটো দালান গুঁড়া করে দিল। জঙ্গিদের উৎপাত আর ভালো লাগে না। টুম্পা তোরা কি খাস ওখানে? ভাত খাস তো? আমি ভাত রেঁধে রেখেছি, তার সাথে মুরগি, দেশি মুরগি। ফার্মের মুরগি আমি 2 চোখে দেখতে পারি না। তোদের ওখানে তো সব ফার্মের মুরগি, তাই না? দেশি মুরগি খেয়ে দেখেছিস? স্বাদ একেবারে জিভে লেগে থাকবে। তবে যা দাম, খালি মুরগি না সব কিছুরই দাম। তুই বিশ্বাস করবি না, একবার শুনি কাঁচা মরিচের কেজি 84 টাকা। 84 বুঝিস? 84। তুই বিশ্বাস করবি, আমি নিজের চোখে দেখেছি। রুমি আর সুমি অনেক কষ্ট করে তার মাকে থামিয়ে জিজ্ঞেস করলো, প্ল্যানে কোনো অসুবিধা হয়নি তো? টুম্পা মাথা নাড়ল, না হয়নি। সুমি জিজ্ঞেস করলো, বাংলাদেশ কেমন লাগছে? ভালো, খুব ভালো, শুধু একটু গরম বেশি, আর আর কি, মানুষ অনেক বেশি। টুম্পা হিহি করে হেসে বলল, এখানে মানুষ কোথায়, এই তো ফাঁকা। তোমাকে একদিন বঙ্গবাজারে দেখাবো, দেখবে কত মানুষ। সুমি জিজ্ঞেস করলো, তুমি কয়দিন থাকবে? ছোট খালা ধমক দিয়ে বলল, মেয়েটা এখনো পৌঁছায় নাই, এখনই যাবার কথা বলছিস? টুম্পা বলল, না 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 ঠিক আছে, 4 সপ্তাহ থাকবো। মাত্র 4 সপ্তাহ? 4 সপ্তাহ মোটেই মাত্র না, 28 দিন। সুমি বলল, অনেক মজা হবে আমাদের, অনেক মজা। টুম্পা মাথা নাড়ল আর বলল, হ্যাঁ অনেক মজা। বাসায় পৌঁছানোর পর ড্রাইভার সুটকেস দুটি টেনে উপরে নিয়ে গেল। সুমি এবং রুমির বাবা টুম্পার ছোট খালু বের হয়ে এলেন। শুকনো পাতলা মানুষ, নাকের নিচে বড় বড় গোঁফ, মাথার চুল সামনের দিকে পাতলা হয়ে এসেছে।
টুম্পাকে দেখে হাসি মুখ ফুটিয়ে বললেন, এসো মা, এসো, ওয়েলকাম টু বাংলাদেশ। টুম্পা বলল, থ্যাংক ইউ। আমি শুনে খুবই খুশি হয়েছি। তুমি নাকি বাংলাদেশে আসার জন্য একেবারে টুথ অ্যান্ড নেইল ফাইট করে এসেছো। টুম্পা কিছু বলল না, একটু হাসার ভঙ্গি করলো। ছোট খালু বলল, সবসময় তো উল্টোটা দেখি, মানুষ আমেরিকা যাওয়ার জন্য টুথ অ্যান্ড নেইল ফাইট করে। টুম্পা আবারও একটু হাসির ভঙ্গি করলো। ছোট খালু বললেন, তুমি এত শখ করে বাংলাদেশে এসেছো, তোমাকে এখন আমরা কোথায় নিয়ে যাই? এই দেশে তো সেরকম কিছুই নেই। ইন্ডিয়ায় যে কত কি দেখার আছে, তাজমহল, অজন্তা ইলোরা আছে, শান্তিনিকেতন আছে। টুম্পা বলল, আমি কিছু দেখতে আসিনি ছোট খালো, আমি শুধু বাংলাদেশ আসতে চেয়েছি। সেটা অবশ্য এসে গেছো, বলা যেতে পারে তোমার মিশন কমপ্লিট। টুম্পা হেসে বলল, হ্যাঁ, মিশন কমপ্লিট। রুমি বলল, না আপু, মিশন কমপ্লিট বলো না। আব্বু আম্মা আমাদেরকে কোথাও নিয়ে যায় না, এখন তোমাকে নিয়ে যেতে হবে। তোমার সাথে সাথে আমরাও যাব, কক্সবাজার যাব, রাঙামাটি যাব, সুন্দরবন যাব। ছোট খালু বলল, টুম্পাকে নিয়ে যাবার কথা তোদের নিতে হবে কে বলেছে? সুমি বলল, আমাদের না নিয়ে কোথাও যাবার খালি চেষ্টা করে দেখো একবার। ছোট খালা বললেন, ব্যাস অনেক হয়েছে। টুম্পা মা, যা গোসল করে ফ্রেশ হয়ে আস। তুই সুমির ঘরে থাকবি, তোর সুটকেস নিয়ে গেছে ওর ঘরে। টুম্পা সুটকেস খুলে পরিষ্কার কাপড় বের করে বাথরুমে গোসল করতে গেল। বাথরুম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে, কিন্তু তারপরেও কেমন জানি এক ধরনের বিবর্ণ ভাব রয়েছে। তাদের বাথরুমে গোসল করার আলাদা জায়গা থাকে, গোসল করার সময় সেই জায়গাটা ভিজে থাকে কিন্তু বাকি অংশটুকু শুকনো থাকে। এখানে সেই ব্যবস্থা নেই। বাথরুমে গোসল করলেই বাথরুম ভিজে থই থই করতে থাকে। টুম্পা অনেকক্ষণ সময় নিয়ে গোসল করলো। এক ধরনের ভ্যাপসা গরম, শাওয়ারের ঠান্ডা পানিতে শরীর ঝুরিয়ে গেল, কিন্তু বাথরুম থেকে বের হওয়ার পরও আবারও ভ্যাপসা গরম। কি আশ্চর্য! টুম্পা আবার ঘর থেকে বের হয়ে দেখে ডাইনিং টেবিলের উপর 10 রকম খাবার। টুম্পা চোখ বড় করে করে বলে, সর্বনাশ, এত খাবার কে খাবে? ছোট খালা বলল, তুই খাবি, বাংলাদেশে এসেছিস, বাংলাদেশের খাবার খাবি না? ছোট খালা, আমি তো আমেরিকাতেও বাংলাদেশের খাবার খাই, আম্মু রান্না করে। তোর আম্মুর রান্না তাইলেই হইছে, সে আবার রান্না করতে পারে নাকি? রুমি বলল, টুম্পা আপু, আমাদের মা দুইটা জিনিস খুব ভালো পারে, একটা হচ্ছে রান্না, আরেকটা কি, আরেকটা সেটা সকালে দেখো নাই, কথা বলা। ছোট খালা হাত তুললেন, চুপ কর বেয়াদব ছেলে। যতক্ষণ প্লেনে ছিল সারাক্ষণই কিছু না কিছু খেয়েছে, কিন্তু বেশ অবাক ব্যাপার, টুম্পার বেশ খিদে পেয়েছে। সে সবার সাথে বসে খুব শখ করে খেলো। পরোটা, কাবাব, সবজি, ডাল, মিষ্টি, পায়েস, আম, দই, কি নেই টেবিলে। ছোট খালা সারাক্ষণই প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন, কাজে যেটুকু খাওয়ার কথা টুম্পা তার থেকে বেশি খেয়ে ফেললো। খেতে খেতে ছোট খালু বললেন, তোমার প্রথমেই খাওয়া সংক্রান্ত 3টি গ্রাউন্ড রুল শিখিয়ে দিই, তাহলে কখনোই বিপদে পড়বে না। রুল নাম্বার 1, কখনোই বাহিরে থেকে কিছু খাবে না। শুনে চোখ বড় বড় করে বলল, তার মানে নো চটপটি? নো চটপটি, নো ঝালমুড়ি। সুমির যন্ত্রণার মতো একটা শব্দ করলো। সেটা শুনে মনে হতে পারে রাস্তার চটপটি আর ঝালমুড়ি খাওয়া বাংলাদেশের ভ্রমণের সবচেয়ে বড় অংশ। ছোট খালা আবার বললেন, রুল নাম্বার 2, রান্না করা জিনিস ছাড়া আর কিচ্ছু খাবে না, তার মানে নো কাঁচা সবজি, নো সালাদ। সুমি আবার আনন্দের মতো একটা শব্দ করলো। ছোট খালু না শোনার ভান করে বললেন, রুল নাম্বার 3, সিদ্ধ করা পানি ছাড়া আর কোনো পানি খাবে না। এই 3টা রকম নিয়ম মেনে চললে মোটামুটি তুমি বাংলাদেশে টিকে যাবে। রুমি বলল, চিন্তাই না একটা বক্তৃতা দেবে না, হরতাল নিয়ে, সন্ত্রাস নিয়ে? ছোট খালু বললেন, আহা, মেয়েটা মাত্র পৌঁছেছে, এর মাঝে যত খারাপ খারাপ কথা বলতে শুরু করে দিয়েছিস, তোরা একটু থামবি? রুমি বলল, ঠিক আছে, থামছি, কিন্তু এরপরে টুম্পা আপু যদি বাহিরে গিয়ে ছিনতাই হয়ে যায় আমাকে দোষ দিও না। খাওয়ার পর টুম্পা তার সুটকেসগুলো উপহারগুলো বের করলো। ছোট খালুর জন্য ইলেকট্রিক রেজর, ছোট খালুর জন্য সোয়েটার, তার চামচের সেট, সুমির জন্য কানের দুল, রুমির জন্য একটা বাইনোকুলার, এছাড়া সবার জন্য চকলেটের প্যাকেট, কফির টিন, শ্যাম্পু, বডি লোশন, বল পেন, কলম, খুঁটিনাটি 100 রকম জিনিস। টুম্পা কিছু জিনিস বের করা মাত্র রুমি আর সুমি তার উপর ঝাঁপিয়ে পড়ে টানাটানি শুরু করে দিল। সবাই মিলে যখন হইচই হচ্ছে তখন আমেরিকাতে ফোন এলো।
টুম্পা ঠিকমতো পৌঁছেছে কিনা তার জানার জন্য তার আম্মু ফোন দিয়েছেন। ছোটো খালা টুম্পাকে ফোনটা ধরিয়ে দিলেন। টুম্পাকে খুঁটিনাটি সবই বলতে হলো। কথা শেষ হওয়ার পর ছোটো খালা জিজ্ঞেস করলেন, এখন আমেরিকাতে কয়টা বাজে? রাত 12টা। সর্বনাশ, তোর নিশ্চয়ই ঘুম পেয়েছে। তুই শুয়ে পড়, এক্ষুনি বিশ্রাম নে। না ছোটো খালা, আমি প্লেনে অনেক ঘুমিয়েছি। প্লেনে আবার মানুষ কিভাবে ঘুমিয়ে পড়ে? বিছানায় শুয়ে ঘুমা। ছোটো খালা রীতিমতো জোর করে টুম্পাকে তার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন হঠাৎ করে টুম্পা বুঝতে পারলো আসলেই তার খুব ঘুম পেয়েছে। বিছানা শুতেই তার চোখ বন্ধ হয়ে এলো। তার এখনও বিশ্বাস হয় না পৃথিবীর একেবারে উল্টো দিকে সে চলে এসেছে। এখানে অত্যন্ত বিচিত্র এক ধরনের ভ্যাপসা গরম, মাথার উপর সিলিং ফ্যান নামে একটা বিচিত্র জিনিস পায়ে পায়ে করে ঘুরে থাকে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এই গরমকে দূর করা যায় না, এই গরমে অভ্যস্ত হয়ে যেতে হয়। টুম্পা চোখ বন্ধ করার চেষ্টা করলো এবং ঘরটির চারপাশের দিকে তাকালো। একটা আলমিরা, পড়ার ডেস্ক, দেওয়ালে কয়েকটা ছবি। একটা ছবিতে তার চোখ আটকে গেল। ছোট্ট একটা বাচ্চার ছবি। ছবিটাতে তার খুব পরিচিত লাগছে, যেন কোথায় কোথায় দেখেছে। প্রাণপণে মনে করার চেষ্টা করতে করতে গভীর ঘুমে টলে পড়ল টুম্পা। দেওয়ালে ঝোলানো ছবি। ঘুম ভাঙার পরও সে কিছুক্ষণ মনে করতে পারল না সে কোথায়। কিছু একটা সে খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না, এরকম কিছু তার মনে হতে থাকে। চারপাশে এক ধরনের কোলাহল, অপরিচিত শব্দ, শাঁসা করে কিছু একটা ঘুরছে, বাতাস বইছে সেখান থেকে, কিন্তু তার মাঝে অদ্ভুত ভ্যাপসা এক ধরনের গরম। টুম্পা চোখ খুলল এবং হঠাৎ করে তার মনে পড়ল সে বাংলাদেশে এসেছে। সে এখানে 4 সপ্তাহ থাকবে। আজ তার প্রথম দিন। ছোটো খালার বাসায় সুমির বিছানায় সে শুয়ে আছে। সে আসার শব্দটা আসছে মাথার উপরে থাকা সিলিং ফ্যান থেকে। বাইরে এক ধরনের কোলাহল, গাড়ির হর্ন, বাস ট্রাকের গর্জন, রিকশার বেল, মানুষের গলার আওয়াজ। তার মাঝে একটা কা 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 করে ডেকে উড়ে চলে গেল। ঠিক কী কারণ জানা নেই। টুম্পার ভেতরে এক ধরনের দুঃখ দুঃখ ভাব চলে এসেছে। কোনো কারণ নেই, তবুও তার মাঝে মন খারাপ হয়ে গেল। কিভাবে এটা হয় কে জানে। টুম্পা কিছুক্ষণ নিঃশব্দে শুয়ে রইল। চোখ ঘুরে ঘুরে দেওয়ালে টাঙানো ছবিটার দিকে গেল। তখন সে বিছানা থেকে নেমে এলো। 2 বছরের একটা হাসি খুশি বাচ্চার ছবি। বাচ্চাটি অবাক হয়ে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে দুষ্টুমি এক ধরনের হাসি। ঠিক কী কারণ জানা নেই, কিন্তু ছবিটাকে তার খুব পরিচিত মনে হতে লাগে। আগে যেন কোথাও দেখেছে। কলম আর তুলি দিয়ে আঁকা ছবিটা যে এঁকেছে সে নিশ্চয়ই অসাধারণ একজন শিল্পী। ঠিক যে কয়টা কলমের আঁচড় আর যে তুলির স্পর্শ দেওয়া হয়েছে ঠিক সে কয়টাই দিয়েছে। তার থেকে একটি বেশিও নেই, একটি কমও নেই। ছবিটাতে অপ্রয়োজনীয় একটা দাগও নেই। একজন মানুষ কেমন করে এত পরিচ্ছন্ন ছবি আঁকতে পারে? সবচেয়ে বড় কথা, এত অল্প আঁচড়ে যে ছবিটা এঁকেছে সেটা একটা অসাধারণ ছবি। শিশুর চোখে এক ধরনের বিস্ময়, সেটা শুধুমাত্র এই বয়সের শিশুদেরই দেখা যায়। ঠোঁটের কোণায় হাসিটুকু মনে হচ্ছে এই মুহূর্তে সারা মুখে ছড়িয়ে পড়বে। কি অসাধারণ একটা ছবি, কি অসাধারণ! টুম্পা মুগ্ধ বিস্ময় হয়ে সেদিকে তাকিয়ে থাকে। ঠিক তখন সাবধানে দরজা খুলে ছোটো খালা উকি দিয়ে দিলেন। টুম্পা দেখে খুশি খুশি গলায় বলল, ও তুই উঠে গেছিস? হ্যাঁ ছোটো খালা, উঠেছি। যেখানে ঘুমাচ্ছিলি আমার মনে হচ্ছিল আর বুঝে উঠবি না। হ্যাঁ ছোটো খালা, এক্কেবারে মরার মতো ঘুমিয়েছি। এটাকেই নিশ্চয়ই বলে জেটল্যাগের ঘুম। হাত মুখ ধুয়ে আস, কিছু একটা খাবি। টুম্পা বলল, ছোটো খালা কি? এই ছবিটা কে এঁকেছে? ছোটো খালা ছবিটার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বললেন, ও মা, বুঝতে পারিসনি? না তো। এটা তোর ছবি, তোর বাবার আঁকা। আমার বাবা? টুম্পা চমকে উঠলেন, আমার বাবা? হ্যাঁ, তোর বাবা যদি পাগল না হয়ে যেত তাহলে অনেক বড় আর্টিস্ট হতো। আমার বাবা ছবি আঁকতো? হো মা, তুই জানিস না বুঝি? না, তোর বাবা তো আর্টিস্ট ছিল, খুব সুন্দর ছবি আঁকতে পারতো। তুই যে এত সুন্দর ছবি আঁকিস সেটা কি এমনি এমনি? টুম্পা এখন ছবিটার দিকে আরেকটু এগিয়ে গেল। ছবির এক কোণের টানা হাতে একটা সিগনেচার, বুলবুল রায়হান। তার বাবার নাম বুলবুল রায়হান। টুম্পা আবার
টুম্পা রায়হানের বাবা বুলবুল রায়হান। টুম্পা তার বাবার নামটুকু ছাড়া আর কিছুই জানে না। এখন বাবার হাতে আঁকা একটা ছবি দেখছে, তার নিজের ছবি। তার বাবা নিশ্চয়ই গভীর ভালোবাসায় এই ছবিটি এঁকেছিলেন। হঠাৎ করে টুম্পার চোখে পানি এসে যায়। তোর মা তোকে কোনোদিন কিছু বলে নাই? টুম্পা মাথা আবার নাড়ল। ছোট খালার মুখটা কেমন জানি গম্ভীর হয়ে গেল। মানুষটা অসম্ভব হাসি খুশি, মানুষ গম্ভীর হতে জানেই না। কষ্ট করে গম্ভীর হয়ে তাকে অপরিচিত মানুষের মতো দেখাতে থাকে। ছোট খালা অতিরিক্ত মানুষের মতো, অপরিচিত মানুষের মতো মুখ করে বলেন, তোর বাবার কারণে তোর মাকে অনেক কষ্ট পেতে হয়েছে। তো টুম্পা খপ করে ছোট খালার হাত ধরে বলল, আমাকে বলবে না ছোট খালা? ছোট খালা টুম্পাকে জড়িয়ে ধরে বলল, বলবো না কেন, নিশ্চয়ই বলবো। তাহলে বলো। এখনই শুনতে হবে কেন? কোনো একদিন সময় করে বলবো। টুম্পা গলাটা ভেঙে আসে, কোনো মতে বলে, ছোট খালা। কি মা? শুধু একটা জিনিস বলো। কি জিনিস? আমার আব্বু কি এখনো বেঁচে আছেন? ছোট খালা টুম্পাকে শক্ত করে ধরে বললেন, কে বলবে মা? তোর মা এখানে থাকতেই একবার সুইসাইড করার চেষ্টা করলো। এখন কি করেছে কে জানে। বেঁচে থাকলেও কোথায় আছে, কেমন আছে কে বলবে? তোর আব্বুর কপালে শুধু দুঃখ নিয়ে এসেছিল। তোর মতো এমন এক মায়া ভরা মেয়ে সে দেখতে পেল না। ছোট খালা টুম্পাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। কান্নার শব্দ শুনেই হোক বা এমনিতেই হোক, ঠিক তখনই সুমি ঘরে এসে ঢুকলো। এক নজর তার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, ভালো হচ্ছে না আম্মু, তুমি এইভাবে টুম্পা আপুকে টর্চার করতে পারো না। ছোট খালা টুম্পাকে ছেড়ে দিয়ে হাসার চেষ্টা করে বললেন, ঠিক আছে মা, আর টর্চার করবো না। বিকেলে সুমি টুম্পাকে নিয়ে বের হয়েছে। ছোট খালা কয়েকটা জিনিস কিনতে সেগুলোকে কিনে টুম্পাকে নিয়ে দোকানপাটে ঘুরে বেড়াচ্ছে। এলাকাটা বড় লোকদের, দোকানগুলো ঝকঝকে তকতকে, ভেতরে সাজানো গোছানো, কিন্তু দোকান থেকে বের হলেই দেখা যায় গরিব মানুষ। টুম্পা এই গরিব মানুষকে চোখে থেকে সরাতে পারছে না। তার মনে হতে থাকে সে বুঝি ন্যাশনাল জিওগ্রাফির একটা চ্যানেলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। চারপাশে এত মানুষ, মানুষগুলোর মাঝে এক ধরনের বিবর্ণ ভাব। পথে ঘাটে ভিক্ষুক, বিকলাঙ্গ মানুষ শুয়ে শুয়ে গান গেয়ে ভিক্ষা করছে। কি আশ্চর্য লাগে দেখলে। টুম্পাকে নিয়ে সুমি একটা হ্যান্ডিক্রাফটের দোকানে ঢুকেছে। কি একটা কিনে দাম দেওয়ার জন্য কাউন্টারে অপেক্ষা করছে। তখন টুম্পা বাইরে বের হয়ে ফুটপাতে অপেক্ষা করতে লাগলো। সামনে রাস্তা, সেই রাস্তা দিয়ে গাড়ি, বাস, টেম্পো যাচ্ছে। টুম্পা এক ধরনের বিস্ময় নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। এত ছোট একটা রাস্তা দিয়ে এতগুলো গাড়ি এত গায়ে গায়ে লেগে কেমন করে যেতে পারে, সেটা টুম্পার আগে কখনো বিশ্বাস ছিল না। আপা, 2টা টাকা দিবেন? রিনরিনে এক ধরনের গলার আওয়াজ শুনে টুম্পা চমকে উঠল। ছোট্ট একটি বাচ্চা মেয়ে মুখটাকে যতখানি সম্ভব করুণ করে আমার সামনে হাত পেতে দাঁড়িয়েছে। টুম্পার জীবনে এখনও এরকম কিছু একটা ঘটেনি। সে অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকলো। টুম্পার খালি গা, মেয়েটার খালি গা, নাকে একটা নাকফুল, ঠোঁট দুটো টকটকে লাল। কী দিয়ে যেন ঠোঁট লাল করেছে কে জানে। বড় বড় কালো চোখ, মাথা ভরা লালচে চুল। মুখটাকে আরও করুণ করে বলল, দিবেন 2টা টাকা, ভাত খাবো। টুম্পা থতমত খেয়ে বলল, 2টা টাকা দিয়ে ভাত পাওয়া যায়? মেয়েটা তখন ফিক করে হেসে দিয়ে বলল, এবং টুম্পা বুঝতে পারলো আসলে ভাত খাওয়ার কথা বলছে সমবেদনা পাওয়ার জন্য। 2টা টাকা দিয়ে ভাত হয় না। মেয়েটা তখন বলল, তাইলে লজেন্স খামু। এটা তবুও মোটামুটি একটা যুক্তির কথা। এত ছোট একটা বাচ্চা মেয়ে এই বয়সে ভিক্ষা করছে। টুম্পার কেমন জানি অস্বস্তি হয়। সে নরম গলায় বলল, আমার কাছে তো 2টা টাকা নেই, তোমার একটা ছবি তুলে দিই। মেয়েটা করুণ মুখ মুহূর্তে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। বড় বড় চোখ করে বলে, দেন। টুম্পা তার ডিজিটাল ক্যামেরা বের করলো। বাংলাদেশে এসে এটিই হবে তার প্রথম ছবি। মেয়েটির 2 হাতে পাশে দিয়ে প্রায় অ্যাটেনশন হয়ে থাকার ভঙ্গিতে দাঁড়ালো। টুম্পা বলল, একটু হাসো। মেয়েটির সাথে সাথে ফিক করে হেসে দেয়। টুম্পা শাটার টিপতেই মেয়েটির হাসি মুখে ছবিটি আটকা পড়ে যায়। চমৎকার একটা ছবি হয়েছে দেখে টুম্পার মনটা ভালো হয়ে গেল। টুম্পা মেয়েটাকে ডাকলো, এই দেখো তোমার ছবি। মেয়েটা দেখে চমৎকৃত হয়ে গেল। আমার ছবি এখানে দেখা যায়? ছোট টেলিভিশন? না, এটা টেলিভিশন না, এটা ক্যামেরা। কি সুন্দর! হ্যাঁ, অনেক সুন্দর। তোমার নাম কি? ময়না। ময়না, তোমার ঠোঁট দুটি এরকম লাল হয়ে আছে কেমন করে?
ময়না দাঁত বের করে হেসে কোমরে গুজে থাকা এক টুকরো পাতলা লাল কাগজ বের করে দেখালো। এটা চিবিয়ে ঠোঁটে ঘষতেই ঠোঁট লাল হয়ে গেল। ময়নার সাথে কথা বলার সময় কিভাবে জানি তার বয়সী অনেক বাচ্চাগুলো টুম্পাকে ঘিরে দাঁড়ালো। সবাই মুখটা করুণ করে হাত পেতে বলতে লাগলো, 2টা টাকা দিবেন, ভাত খামু। ময়না উত্তেজিত গলায় বলে ওঠে, এই আপা ফটো তুললে। আমার ফটো তুলছে। সাথে সাথে সবাই হাত নামিয়ে দাঁড়ালো। আমার ফটো, আমার ফটো। টুম্পা তখন এক একজন করে সবার ফটো তুলতে লাগলো। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসতে হবে, না হাসা পর্যন্ত সে ফটো তুলবে না জানার পরেও একজন কিছুতেই হাসতে রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত তাকে হাসতে বাধ্য করার পরও রহস্যটা বুঝে গেল, তার সামনের 2টো দাঁত নেই। সুমি দোকান থেকে বের হয়ে দেখে টুম্পাকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং তাকে ঘিরে ছোটোখাটো একটা ভিড়। সুমি প্রথমে একটু ঘাবড়ে গেলেও একটু পরে বুঝতে পারলো যে এখানে কোনো বড় সমস্যা নেই। টুম্পা হতদরিদ্র বাচ্চাগুলোর ছবি তুলছে, ছবি তুলে তা দেখাচ্ছে। টুম্পা আর সুমি তখন বাসায় গিয়ে যেতে থাকে। তখন দীর্ঘ সময় টুম্পা চুপ করে রইল। সুমি বলল, টুম্পা আপু তুমি কি কিছু ভাবছো? না কিছু ভাবছি না তো। টুম্পা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না আমি আসলেই কিছু ভাবছি না। ভোর রাতে টুম্পার ঘুম ভেঙে গেল, আর কিছুতেই ঘুম এলো না। এটাকে নিশ্চয়ই জেট ল্যাগ বলে। বাংলাদেশ এখন ভোর 3টার মতো হতে পারে, কিন্তু আমেরিকার সময় অনুযায়ী এখন দুপুর 2টা। একজন মানুষ দুপুর 2টার সময় কেমন করে ঘুমায়? টুম্পা খানিকক্ষণ বিছানায় ওলটপালট হয়ে উঠে রইল। মশারির ভেতরে বসে থেকে সে চারদিক দেখছে। কি অদ্ভুত দেখাচ্ছে সব কিছু। বাংলাদেশে মশারির ভেতর ঘুমাতে হয় সে সেটা আগেই জানতো। তার ধারণা ছিল মশারির ভেতর শুতে গিয়ে তার দম বন্ধ হয়ে আসবে, কিন্তু সেটা মোটেই হলো না। তার মনে হতে লাগলো ছোট্ট একটা পুতুলের ঘরের মাঝে শুয়ে আছে। টুম্পা মশারি তুলে সাবধানে বের হলো। বাসায় সবাই ঘুমাচ্ছে, তাই সে কোনো শব্দ না করে পা টিপে টিপে ডাইনিং টেবিলে রাখা পানির বোতল থেকে ঢেলে 1 গ্লাস পানি খেলো। তারপর পা টিপে টিপে বাইরের ঘরে এলো। সুইচটা খুঁজে বের করতে একটু সময় নিল। সুইচ টিপতেই ঘরে আলো জ্বলে ওঠে। ঠিক তখন কিলবিল করে কি যেন একটা দেওয়ালের ওপর দিয়ে উড়ে গেল। টুম্পা প্রায় আতঙ্ক নিয়ে চিৎকার দিচ্ছিল। অনেক কষ্টে নিজেকে শান্ত করলো। আজ সন্ধ্যাবেলা সেই প্রাণীটাকে দেখেছে। এটা এক ধরনের সরীসৃপ। এটাকে নাকি টিকটিকি বলে। বাসার ভেতরে এই ছোট ছোট সরীসৃপগুলো ঘুরে বেড়ায়, কিন্তু কেউ কিছু মনে করে না। টুম্পা এক ধরনের বিস্ময় নিয়ে টিকটিকার দিকে তাকিয়ে থাকে। বুকের ধুকপুনিটা একটু কমার পর সে সোফার মাঝে বসে টেবিলে কয়েকটা ম্যাগাজিন আর কাগজ দেখছিল। তার একটা নিয়ে বসে বসে ছবিগুলো দেখতে থাকে। বাংলাদেশের মেয়েরা অসম্ভব সুন্দরী। কি সুন্দর কুচকুচে কালো চুল আর চোখগুলো কি সুন্দর। হুট করে ঘরের ভেতরে একটা শব্দ হলো। টুম্পা তাকিয়ে দেখে ছোট খালা দরজার সামনে ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে আছেন। অবাক হয়ে বললেন, টুম্পা এত রাতে বসে কি করছিস? জেট ল্যাগ। টুম্পা হাসার চেষ্টা করে বলল, আমার ঘুম আসছে না, তাই বসে বসে ম্যাগাজিন দেখছি। ছোটো খেলা এগিয়ে এসে বলল, কিছু খাবি? টুম্পা আবিষ্কার করলো, অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু সত্যিই তার খিদে পেয়েছে। সে অবশ্য স্বীকার করলো না, জোরে জোরে মাথা নাড়লো, বলল, না 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 ছোটো খালা আমি কিচ্ছু খাবো না। মুখটা ছোট হয়ে আছে, নিশ্চয়ই তোর খিদে পেয়েছে, কি খাবি? না ছোট খালা না, আমার সাথে ভদ্রতা করবি না। পরোটা ভেজে দিই, গরুর গোস্ত আছে গরম করে দিই। না ছোট খালা না। বলার সময় টুম্পা আবিষ্কার করলো তার গলায় সেরকম আর জোর নেই। ছোটো খালা ফ্রিজ খুলে খাবার বের করে রান্নাঘরে নিয়ে চুলো জ্বালিয়ে খাবার গরম করতে লাগলেন। টুম্পা ভদ্রতা করে আরও 2-1বার আপত্তি করে শেষে হাল ছেড়ে দিয়ে ছোটো খালাকে সাহায্য করতে লাগলো। ছোটো খালা খাবারগুলোকে টেবিলে সাজিয়ে বসলেন। টুম্পার প্লেটে প্রায় খাবার তুলে দিতে থাকলেন। নে খা, তোর মতো বয়সে থাকলে আমি রাক্ষসের মতো খেতাম। টুম্পা বলল, আমি তো রাক্ষসের মতোই খাচ্ছি, তুমি এখন গিয়ে ঘুমো। আমার ঘুম নিয়ে তোর চিন্তা করতে হবে না। আমার খুব লজ্জা লাগছে ছোটো খালা, তুই দেখে তোর বাপের মতো শুরু করলি। টুম্পা মুখ তুলে ছোটো খালার দিকে তাকিয়ে বলল, আব্বুর মতন? কি করতো আব্বু? ছোটো খালা একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, পাগল হয়ে যাবার আগে তোর আব্বু ছিল একেবারে খাঁটি ভদ্রলোক। তোর মায়ের সাথে বিয়ে হওয়ার পর প্রথমবার যখন শ্বশুর বাড়ি এসেছে, আমরা নতুন জামাকে কতই না যন্ত্রণা করেছি। মানুষটা মুখ বুঝে সহ্য করেছে। ছোটো খালা, কি আব্বুর কোনো ছবি আছে?
থাকার তো কথা, দাঁড়া খুঁজে দেখি। ছোট খালা শেলফ থেকে কয়েকটা অ্যালবাম নামিয়ে ছবি খুঁজতে এসে হঠাৎ করে একটা ছবি বের করলেন, বললেন, এই যে তোর আব্বু। টুম্পার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অসম্ভব সুন্দর একটা মানুষ তার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। বড় বড় এলোমেলো কালো চুল, ছকছকে দুটি চোখ। তার নিজের আব্বু। টুম্পার হঠাৎ চোখে পানি এসে যায়। ছোট খালা একটা নিঃশ্বাস নিয়ে বললেন, তোর বাবা তোকে অসম্ভব আদর করতো। যখন পাগল হয়ে গেল তখন মাঝখানে একটা সময় তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। অসম্ভব ভায়োলেন্ট হয়ে গেছিল রে, কিন্তু তোকে দেখলে একেবারে শান্ত হয়ে যেত। তুই যখন ছোট সবাই ভয় পেত যদি কিছু একটা করে ফেলে। আব্বু পাগল হলো কেমন করে? ছোট খালা মাথা নাড়লেন, বললেন, জানি না, আগে থেকেই মনে হয় একটু সমস্যা ছিল। মাঝে মাঝে গুম হয়ে যেত, কারোর সাথে অনেক দিন কথা বলতো না। আমরা ভাবতাম শিল্পী মানুষের মুড। আস্তে আস্তে সমস্যাটা বাড়তে থাকে। রাতে ঘুমাতো না, সারা রাত ছাদে হাঁটতো। চিকিৎসার ব্যবস্থা করে নাই আবার অনেক চেষ্টা করেছে, কিছুতেই ডাক্তারের কাছে যাবে না। অনেক ধরে বেঁধে নেওয়া হলো। ডাক্তার কঠিন একটা নাম বলল, সিজোফ্রেনিয়া না কি যেন। টুম্পা বলল, ক্রিস্টোফেনিয়া। হ্যাঁ তাই হবে। ওষুধ দিল, সেগুলোও খেতে চায় না। খুব বড় একটা এক্সিবিশন হবে, তার জন্য ছবি আঁকার কথা। রাত জেগে ছবি আঁকে। সেই ছবিগুলো দেখে ভয় লাগে। মজার ব্যাপার কি জানিস, অনেক দাম দিয়ে সেই ছবিগুলো বিক্রি হয়ে যেত। অসাধারণ সব ছবি ছিল। কোথায় আছে ছবিগুলো জানি না, বিদেশিরা কিনে নিয়ে গেছেন। পত্রিকায় অনেক ভালো ভালো রিভিউ বের হয়েছিল। আছে রিভিউগুলো, থাকলেও খুঁজে পাবো না, কারণ এই বাসায় কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। টুম্পা বলল, আব্বু আর কি করতো ছোট খালা? ছবি আঁকার ব্যাপারে খুব নাম করেছিল, দেশে বিদেশে এক্সিবিশন হয়েছে। মানুষটা পাগল না হয়ে গেলে এখন মনে হয় অনেক নাম ডাক হতো। আম্মুর সাথে ছাড়াছাড়ি হলো কখন? ছোট খালা একটা নিঃশ্বাস নিয়ে বললেন, তোর মায়ের সাথে অনেক দিন থেকেই সমস্যা হচ্ছিল, আমাদেরকে কিচ্ছু জানাই না। একদিন অনেক রাতে তোর মা এসে হাজির, শরীরে মারের দাগ, ছেঁড়া জামা কাপড়, এসে হাউমাউ করে কান্না করলো। আমরা তো অবাক, প্রথমে কেউই বিশ্বাসই করতে চায় না। খোঁজ নিতে গিয়ে দেখে তোর আব্বু বাসায় সব কিছু ভেঙেই শেষ করে ফেলেছে। সব বই ছিঁড়ে কুটি কুটি করে রেখেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ লাল, এত বড় একটা চাকু নিয়ে বসে আছে। টুম্পা বুকের ভেতর থেকে একটা নিঃশ্বাস ফেলে বলল, সর্বনাশ। হ্যাঁ, আমার মনে হলো মানুষটা মরে গেলে বুঝি আমরা খুব কম দুঃখ পেতাম। যাই হোক, ধরে বেঁধে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। লাভ হলো না, শুধু চিৎকার করে টুম্পা টুম্পা, তোকে দেখার জন্য পাগল, কিন্তু এত ভায়োলেন্ট, তাই তোকে আমরা নিয়ে যেতে সাহস করতাম না। এর মাঝে তোর মায়ের ডিভি হয়ে গেল, আমরা কেউ জানতাম না, লুকিয়ে অ্যাপ্লাই করে রেখেছিলাম। আমরা সাহায্য করলাম না, আমাদের কারো কথা শুনলো না। এইরকম জোর করে তোকে নিয়ে আমেরিকা চলে গেল। আর আব্বু এক ক্লিনিক থেকে আরেক ক্লিনিক। অনেক প্রথম কিছুদিন আমরা জানতাম, তারপর আস্তে আস্তে আর খবর পেতাম না। মানুষটার আত্মীয় স্বজন কেউ ছিল না, বন্ধু বান্ধবীরা একটু চেষ্টা করেছিল। তোমার কি মনে হয় ছোট খালা, আব্বু কি এখনো বেঁচে আছে? কেমন করে বলি, বেঁচে থাকবেই বা কেমন করে, কে বলবে? আমাদের দেশে এরকম মানুষজনের বেঁচে থাকা খুব কঠিন। ছোট খালা, কি মা, আমরা কি আমার আব্বুকে খুঁজে পেতে পারবো? তুই? হ্যাঁ। ছোট খালা কিছুক্ষণ টুম্পার দিকে তাকিয়ে থেকে বললেন, কেমন করে বলি, এই বিশ্বে ছোট কাজটাই এত কঠিন, আর বড় কাজটা তো অসম্ভব। তাছাড়া কি, ধরা যাক তুই তোর বাবাকে খুঁজে পেলি, তারপর কি? তারপর যদি আরও বেশি মন খারাপ হয়েছে? টুম্পা কিছুক্ষণ ছোট খালার দিকে তাকিয়ে থেকে বললেন, তাহলে আমি সেটাই চাই ছোট খালা, আরও অনেক বেশি মন খারাপ করতে চাই, অনেক অনেক বেশি। ছোট খালা একটু অবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে থাকলেন। বুলবুল রায়হান রুমি টেবিলে একটা কাগজ রেখে একটা কলম নিয়ে বসেছে। তার পাশে বসেছে সুমি আর টুম্পা। রুমি বলল, প্রথমে দেখা যাক ঢাকায় দেখার মতো কী কী আছে। 1 নম্বর, স্মৃতিসৌধ। সুমি বলল,
স্মৃতিসৌধ ঢাকায় তোকে কে বলেছে? এটি হলো সাভারে। সাভার আর ঢাকা তো আর কাছাকাছি না। সুমি বলল, কোনো দিনই কাছাকাছি না, সাভার অনেক দূরে, মোটেও দূর না। দুই ভাই বোন তর্কাতর্কি লেগে যাচ্ছিল। টুম্পা তাদেরকে থামালো। তখন রুমি বলল, শহীদ মিনার। সুমি বলল, সংসদ ভবন। রুমি বলল, মুক্তিযুদ্ধ জাদুঘর। সুমি মাথা নেড়ে বলল, হ্যাঁ, মুক্তিযুদ্ধ জাদুঘর। রুমি প্রশ্ন করলো, চিড়িয়াখানা? সুমি হাসার ভঙ্গি করে বলল, ধুর, আমেরিকাতে কত ফাটাফাটি চিড়িয়াখানা আছে, আর এই শুকনা শুকনা আদমরা কয়টা জন্তু দেখে কি করবে? রুমি মাথা নাড়ল, বলল, তা ঠিক। সুমি বলল, টুম্পা আপুকে একটা কাঁচা বাজারে নিয়ে যেতে হবে। টুম্পা জানতে চাইলো, কাঁচা বাজার কি? কাঁচা বাজারে মাছ, মাংস, শাকসবজি বিক্রয় হয়। তুমি নিজের চোখে বিশ্বাস করবে না। আম্মুকে নিয়ে যেতে হবে, তাহলে দেখবে কেমন করে দরদাম করতে হয়। টুম্পা বলল, আমি একটা আর্ট মিউজিয়ামেও যেতে চাই, বাংলাদেশের আর্টিস্টদের আঁকা ছবি দেখতে চাই। সুমির চোখ বড় বড় করে বলল, দাঁড়াও, কি হয়েছে? একটা বড় পেন্টিং এক্সিবিশন শুরু হবে চারুকলায়। কবে থেকে? দাঁড়াও দেখি। সুমি খবরের কাগজে বিজ্ঞাপনটি দেখলো। আজ থেকে শুরু, 3টার সময় ওপেনিং, চারুকলায়। টুম্পা খবরের কাগজটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, আচ্ছা সুমি, এই খবরের কাগজে বিজ্ঞাপন দিতে কত লাগে তুমি জানো? হ্যাঁ, বিজ্ঞাপন? হ্যাঁ, কিসের বিজ্ঞাপন? না, এমনি ছোটই একটা বিজ্ঞাপন। সুমি কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। টুম্পা একটু ইতস্তত হয়ে বলল, তুমি একটু খোঁজ নিতে পারবে? পারবো। আমি ফোন করলে আমাকে পাত্তা দিবে না, আম্মুকে দিয়ে ফোন করাতে হবে। টুম্পা মাথা নাড়ল, ঠিক আছে। সাভারের স্মৃতিসৌধ দেখে ফিরে আসতে আসতে তাদের দেরি হয়ে গেল। তাদের ইচ্ছা ছিল চারুকলায় ছবি প্রদর্শনীও শুরু হয়ে যাচ্ছে, সেই অনুষ্ঠানটি দেখবে। এসে দেখে অনুষ্ঠানটি শেষ, সবাই এক্সিবিশন দেখছে। টুম্পা খুব আগ্রহ নিয়ে গ্যালারির ভেতরে ঢুকে গেল। ছবির প্রদর্শনী দেখতে তার খুব ভালো লাগে। প্রথম দিন বলে ভেতরে ঢুকে গেল। ছবি অনেক কয়টা টেলিভিশনের ক্যামেরাও দেখেছে প্রথম দিন। শিল্পীরা ছবির সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে এমন একটি ভঙ্গি করতে লাগলেন, আর সাংবাদিকরা তাদের ছবি নিতে লাগলো। টুম্পা অনেক ভিড়ের মধ্যে হেঁটে গিয়ে ছবিগুলো দেখতে থাকে। এতদিন সে যত ছবি দেখেছে সবগুলো পশ্চিমা দেশের। এই দেশের ছবিগুলো যে এত অন্যধারা আছে সে তা জানতো না। দেখে তার খুব মজা লাগতে লাগলো। পার্থক্যটা ঠিক কোথায় সে বুঝতে পারে না, কিন্তু অনুভব করতে থাকে ভারী বিচিত্র সেই অনুভূতি। ছবিগুলো দেখতে দেখতে টুম্পা একটা ছবির সামনে এসে দাঁড়ালো। বিশাল একটা ক্যানভাসের মাঝে রঙগুলো সব উজ্জ্বল। হালকা নীল রঙের একটা মানুষের ছায়া কেমন যেন ভাঁজ হয়ে শুয়ে আছে একটা সবুজ গাছের পাশে। টুম্পা চোখে হাত দিয়ে সবুজ গাছটা আড়াল করে ধরলো। ছবিটাতে তখন কেমন জানি সাদা মাঠা মনে হতে লাগলো। এই ছোট্ট গাছটা এই রং দিয়ে ঠিক মাঝখানে ওইখানে বসানোর জন্য ছবিটা অন্যরকম লাগছে মনে হয়। আর্টিস্ট মানুষটি কেমন করে বুঝতে পারে এটি করতে হবে? সে কি কখনো এরকম একজন আর্টিস্ট হতে পারবে? কি দেখছো তুমি এমন করে? মাঝবয়সী একজন মানুষ টুম্পার দিকে হাসিয়ে তাকিয়ে জিজ্ঞেস করছে। টুম্পা একটু থতমত খেয়ে বলল, না মানে দেখছি। ভালো লাগছে ছবিটা? জি, খুব ভালো লাগছে। আগে কখনো এরকম ছবি দেখি নাই। কেন, তুমি আর্ট এক্সিবিশনে আসছো না? না। টুম্পা বলল, আমি আসলে বাংলাদেশে থাকি না, তাই তো বলি তোমার বাংলা উচ্চারণের অবস্থা এমন কেন? মানুষটি হা হা করে হাসতে থাকে এবং তার পিঠে হাত রেখে বললেন, কিন্তু বাংলা বলছো এটাই অনেক, সেই জন্যে কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। নাও ছবি দেখো। ভদ্রলোকটি চলে যাচ্ছিলেন। টুম্পা জিজ্ঞেস করলো, ছবিটা কে এঁকেছে? আমি। আপনি? টুম্পা উচ্ছ্বসিত হয়ে ওঠে, ইস, আপনি কি সুন্দর ছবি আঁকতে পারেন। আমি যদি আপনার মতো ছবি আঁকতে পারতাম। শখ থাকলে পারবে না কেন, 100 বার পাবে। শিল্পী ভদ্রলোক টুম্পার দিকে তাকিয়ে বলল, তুমি ছবি আঁকতে পারো? জি, চেষ্টা করি। কোনো ট্রেনিং নাই আমার, এমনি আঁকি। ভেরি গুড। টুম্পার কি মনে হতে লাগলো। সে বলল, আমার আব্বু আর্টিস্ট ছিলেন। কি নাম তোমার বাবার? বুলবুল রায়হান। শিল্পী মানুষটি মনে হয় একটা ইলেকট্রিক শক খেলেন। চমকে উঠে বললেন, তুমি বুলবুলের মেয়ে? আপনি আমার আব্বুকে চেনেন?
টুম্পার প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, কেমন করে আছে এখন বুলবুল? আমি তো জানি না আমার আব্বু কোথায়, তাও জানি না। আসলে 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 কি, আমার আব্বু বেঁচে আছে কিনা সেটাও জানি না। শিল্পী মানুষটা গম্ভীর মুখ করে বললেন, বেঁচে আছে নিশ্চয়ই, বেঁচে না থাকলে আমরা খবর পেতাম। আমার আব্বুকে খুঁজে পাবো কিভাবে আপনি জানেন? না, আমি তো জানি না। আপনি কি কাউকে চেনেন সে জানে? লোকটা কিছুক্ষণ ভাবলেন, তারপর বলল, বুলবুল আমাদের থেকে 2 বছর জুনিয়র ছিল। শামীমের সাথে তার খাতির ছিল অনেক। আর জাহেদ, তাদের সাথে যোগাযোগ করলে হয়তো বলতে পারবে। তাদের কোথায় পাবো? শামীম তো এখানেই আছে, এক্সিবিশনে শামীমেরও ছবি আছে। আসো আমার সাথে, খুঁজে পাই কি না। বাইরে এক চা কফির আয়োজন করা হয়েছে, সেখানে কয়েকজন সিগারেট খেতে গল্প করছিল। ভদ্রলোক টুম্পাকে নিয়ে সেখানে হাজির হলেন। ছোটোখাটো একজন মানুষ দেখে বলল, শামীম, এই যে এই মেয়েটি বুলবুলের মেয়ে। কোন বুলবুল? মনে নাই? বুলবুল রায়হান। তাই নাকি? ছোটোখাটো মানুষটা গম্ভীর হয়ে গিয়ে আসে। তুমি বুলবুলের মেয়ে? হ্যাঁ। আমি তো জানতাম ওর ওয়াইফ মেয়েটাকে নিয়ে আমেরিকা চলে গেছে। জি, আমি আমেরিকা থেকে আসছি। ও, মানুষটা টুম্পার দিকে ভালো করে তাকিয়ে বলল, কি নাম তোমার? টুম্পা। টুম্পা রায়হান। হ্যাঁ, তাই তো, বুলবুলের মেয়ের নাম ছিল টুম্পা। তুমি এত বড় হয়েছো। টুম্পার নিঃশ্বাস আটকে যায়। আমার আব্বু কোথায় আছে আপনি জানেন? মহম্মদপুরের দিকে থাকতো, বছর 2 আগের কথা। এখন যে কোথায় আছে কেউ কি বলতে পারবে আপনি জানেন? ছোটোখাটো মানুষটা সিগারেট টানতে টানতে কি যেন ভাবলো, ভেবে বলল, তোমার টেলিফোন নাম্বারটা দাও তো, আমি একটু খোঁজ করে নিয়ে দেখি। আসলে সমস্যাটা কি জানো? কি? বুলবুল তো নর্মাল না, কারোর সাথে দেখা করে না, কথা বলে না। তা হোক, আমি শুধু দেখতে চাই। সে তো বটেই, তোমার বাবা, তুমি তো দেখতেই চাইবে। অসাধারণ শিল্পী ছিল বুলবুল, অসম্ভব ক্রিয়েটিভ। আমি বুঝি না বেশি বেশি ক্রিয়েটিভ মানুষগুলোরই এই সমস্যা হয়, নাকি এই সমস্যা হলেই বেশি ক্রিয়েটিভ হয়। টুম্পা একটা কাগজ বের করে সেখানে তার নাম লিখলো, তারপর ছোটোখাটোর টেলিফোন নাম্বারটা লিখলো। শামীম নামের ছোটোখাটো মানুষটার হাতে দিয়ে বলল, আপনার টেলিফোন নাম্বারটা দেবেন? জি, দিচ্ছি, দাঁড়াও, তোমাকে আমার একটা কার্ড দিই। কার্ডে হাতে এনে টুম্পা বলল, আপনি কখন আমাকে খোঁজ দিতে পারবেন বলে মনে হয়? আসলে আমি তো মাত্র অল্প কয়েকদিনের জন্য এসেছি। হ্যাঁ, দেখি, 2-1 দিন সময় দাও। আমি ভেবেছিলাম আব্বুর ছবি দিয়ে পেপারে একটা বিজ্ঞাপন দেব। আসলে আমি আপনার জন্য 2 দিন অপেক্ষা করি। হ্যাঁ, 2 দিন অপেক্ষা করো। টুম্পা বিদায় দিয়ে চলে যাওয়ার মাত্রই তার ঘুরেছে, তখন সুমি আর রুমি উদ্বিগ্ন মুখে ছুটে এলো। সুমি বলল, আপু তুমি এখানে? আমরা তোমাকে সব জায়গায় খুঁজছি। না, আমি একটু কথা বলছিলাম। সুমি রুমি হাসি হাসি মুখ করে বলল, আপু তুমি কোনো পেন্টিং কিনবে নাকি? টুম্পা হাসলো, বলল, না, পেন্টিং তো না, খালি ক্যানভাস কেনার টাকা আছে আমার। সুমি হি হি করে হেসে বলল, খারাপ না আইডিয়াটা, একটা ক্যানভাস কিনে নিচে লিখবে, এখানে বিখ্যাত একটা পেন্টিং আঁকা হবে। সুমির উত্তরে রুমি জানি কি একটা বলল, তার উত্তরে আবার সুমি। টুম্পা তাদের কথা কিছুই বুঝতে পারছিল না, বুকের ভেতর ধুকপুক করছে। সত্যিই কি তার বাবাকে সে আর খুঁজে পাবে? বাবা কি সত্যিই আছে? কেমন আছেন? তার সাথে কি কথা বলবেন? প্রথম যখন দেখা হবে কি বলবে তার আব্বুকে? খাবার টেবিলে ছোটো খালু টুম্পাকে জিজ্ঞেস করলো, তোমার অবস্থা কেমন? কেন ছোটো খালু? তোমাকে নিয়ে ঢাকা শহর থেকে বের হই, কক্সবাজার রাঙামাটি ঘুরে আসি। রুমি মনে করে দিল সুন্দরবন। সুন্দরবন মনে হয় এখন হবে না, সুন্দরবন যেতে হয় শীতকালে, এখন সমুদ্র খুব আনপ্রেডিক্টেবল। সেটাই তো ভালো, ঝড়ের মাঝে সমুদ্র এক্কেবারে ফাটাফাটি। সুমি বলল, হয়েছে, একটু বৃষ্টি হলে ভয় বাথরুমে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আর সে যাবে ঝড়ের মাঝে সমুদ্রে। কোনোদিন আমি বাথরুমে গেছি? হ্যাঁ, হয়েছে। ছোটো খালু দুজনকে থামালেন। আগে দিনগুলি ঠিক করি টুম্পা, হাতে আছে 4 সপ্তাহ, দেখবি দেখতে দেখতে সময়টা কেটে যাবে। পরশুদিন বৃহস্পতিবার আমরা রাত্রে রওনা দিই। টুম্পা একটু ইতস্তত করে বলল,
ছোট খালু, আহ, কি হলো? আমরা আর কয়েকটা দিন পরে যাই? পরে? হ্যাঁ। ছোট খালু কয়েক মুহূর্ত টুম্পার দিকে তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে, এখন আমরা ঢাকা শহর আর তার আশেপাশেই যাই। টুম্পা মাথা নেড়ে বলল, ঠিক আছে খালু। গভীর রাতে ছোট খালার ঘুম ভেঙে গেল। বাইরের ঘরে আলো জ্বলছে। ছোট খালা আস্তে আস্তে করে বাইরে এলেন। টুম্পা সোফায় পা তুলে বসে আছে, তার কোলে অ্যালবামটা, তার আব্বুর ছবিটা বের করে এক দৃষ্টি তাকিয়ে আছে ছবিটার দিকে। ছোট খালা নরম গলায় বললেন, টুম্পা। আহ, টুম্পা মুখ তুলে তাকালো। ছোট খালা, ঘুম আসছে না? টুম্পা একটু হাসার চেষ্টা করে বলল, ঘুম এসেছিল কিন্তু ভেঙে গেছে। জেট লেগ, আমেরিকাতে এখন দুপুর। ও। ছোট খালা পাশে বসলেন। খিদে পেয়েছে, কিছু খাবি? না না ছোট খালা, খাবো না, কিছু খাবো না। সত্যি? জি ছোট খালা। টুম্পা অ্যালবামটা বন্ধ করে রাখতে রাখতে বলল, ছোট খালা বল, সেদিন যে পেন্টিং এক্সিবিশনে গেছিলাম, সেখানে না যারা আর্টিস্ট ছিলেন তারা আব্বুকে চেনে? সত্যি? হ্যাঁ ছোট খালা, তাদের মাঝে আমি আমাদের বাসার টেলিফোন নাম্বার দিয়েছি, আব্বুর খোঁজ পেলে আমাকে জানাবে। ছোট খালা এক অবিশ্বাসের দৃষ্টিতে টুম্পার দিকে তাকিয়ে রইল। ফিসফিস করে বললেন, সত্যি? আমার খুব অস্থির লাগছে ছোট খালা। সত্যি সত্যি যদি আব্বুকে খুঁজে পেয়ে যায় তখন আমি কি করব ছোট খালা? ছোট খালা হাত নিয়ে টুম্পাকে টেনে বললেন, সব ঠিক হয়ে যাবে টুম্পা, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার সাথে যাবে ছোট খালা? যাবো, আমি তোকে নিয়ে যাব। থ্যাংক ইউ। ছোট খালাকে ধরে ফিসফিস করে বলল, আমার খুব ভয় করছে ছোট খালা, খুব ভয় করছে। ভয়ের কিচ্ছু নেই। টুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভয়ের কিছু নেই টুম্পা সোনা। ঠিকানা। টুম্পা হাতে অনেকগুলো ছবি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। দুদিন আগে এখানে যে বাচ্চাগুলোর ছবি তুলেছিল, তাদের ছবি তোলা হয়েছিল, তাতেই আনন্দের সীমা ছিল না। টুম্পা তখনই মনে করতে থাকে, ছবিগুলো প্রিন্ট করে সে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবে। আজ আজ সে ছবিগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, বাচ্চাদেরকে খুঁজছে। সত্যি সত্যি হঠাৎ করে কোথা থেকে দুটি বাচ্চা এসে হাজির। রিনরিনের গলায় বলল, আপা 2টা টাকা দেবেন, ভাত খাবো। টুম্পা বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো যে সে তাদের ছবি তুলেছিল কিনা। এতগুলো বাচ্চার ছবি তুলেছে যে সে আলাদা আলাদাভাবে তাদের দেখে চিনতে পারলো না। কিন্তু হঠাৎ বাচ্চাগুলো তাকে চিনে ফেললো। তারা আনন্দে চিৎকার দিয়ে বলল, ফটো তোলা আপা, ফটো তোলা আপা। আমি তোমাদের দুজনের ছবি কি তুলেছিলাম? হ্যাঁ আপা, আজকে আবার তুলবেন? না 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 না, আজকে তোমাদের ছবিগুলো দিতে এসেছি। টুম্পা হাতের ছবিগুলো মেলে ধরলো, বললো, কোনটা তোমাদের? দুইজন উত্তেজিতভাবে তাদের ছবিগুলো খুঁজতে থাকে এবং পেয়ে যাওয়ার পর আনন্দে এত জোরে চিৎকার দিয়ে ওঠে যে আশেপাশের মানুষেরা অবাক হয়ে মাথা ঘুরিয়ে তাকালো। কিছু বোঝার আগে টুম্পাকে ঘিরে ছোট বাচ্চাগুলো তাদের ভিড় জমে যায়। তারা কড়াকড়ি করে নিজের ছবি নিয়ে আনন্দে লাফালাফি করতে থাকে। কিছুক্ষণের মাঝেই দেখা গেলো বেশ কয়েকজন বাচ্চা যারা আগের দিন ছিল না, তারা এসেছে মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে। খুব ছোট একজন, তার ছবি নেই বলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে আরম্ভ করলো। কাজেই টুম্পাকে আবার নতুন করে তাদের ছবি তুলতে হলো এবং হঠাৎ বাচ্চাদের মাঝে এক ধরনের মারামারি শুরু হয়ে গেল। টুম্পা অনেক কষ্ট করে তাদের মারামারি থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি হয়েছে তোমাদের? মারামারি করছো কেন? উত্তেজিত গলায় একজন হড়বড় করে বলল, মইত্যা কত বড় চোরা, আগের দিন ছবি তুলছে, আজকে আরেকবার তুলতেছে। মতি, যাকে মইত্যা বলে ডাকা হচ্ছে, গলা ফাটিয়ে প্রতিবাদ করলো, আগে তুলি নাই। এইবারে একসাথে অনেকক্ষণ চিৎকার দিয়ে বলল, তুলেছে। একজন বলেছে, নিজের ছবি নিছ। মতি আবার ছবিটি গেঞ্জির তলায় লুকিয়ে রেখে ফেলার চেষ্টা করে বলল, নেই নাই। এত বড় মিথ্যা কথায় প্রতিবাদ হিসাবে একসাথে কয়েকজন মতির উপর ঝাঁপিয়ে পড়তে পড়তে টুম্পাকে কষ্ট করে থামাতে হলো। সে মুখ শক্ত করে বলল, খবরদার, নো মারামারি, মারামারি করলে আমি আর আসবো না। টুম্পার কথায় ম্যাজিকের মতো কাজ করলো। বাচ্চাগুলো সাথে সাথে মারামারি থামিয়ে টুম্পাকে ঘিরে দাঁড়ালো। ভদ্র চেহারার মানুষেরা তখন তাদের সাথে ভালো করে কথা বলে না। এরকম সুন্দর একটা আপা যে তাদের সাথে ভালো করে কথা বলছে, তা তা না, তাদের ছবি পর্যন্ত তুলে দিচ্ছে, সেই আপাকে তারা রাগাতে চায় না। টুম্পা বলল, গুড, কেউ মারামারি করবে না। যাদের ছবি তোলা হয় নাই শুধু আসো এক একজন করে। একেবারে মোটামুটি ঝামেলা ছাড়াই নতুন বাচ্চাদের ছবি তোলা শেষ হলো। টুম্পা চলে আসার আগে আবার নতুন ছবি নিয়ে ফিরে আসার কথা ছিল। টুম্পা বাসায় ফিরে ছোট খালাকে জিজ্ঞেস করলো,
কি কোনো ফোন এসেছিল? ছোটো খালা বললেন, না, কোনো ফোন আসেনি। টুম্পা পরের দিন কাটালো মুক্তিযুদ্ধ জাদুঘরে। প্রথমে শহীদ মিনারে যাওয়ার কথা ছিল, সেখানে অনেক মানুষের ভিড়। একজন খুব রেগে রেগে বক্তৃতা দিচ্ছে, অন্য অনেকে তার সাথে গলা ফাটিয়ে যাচ্ছে। টুম্পা এরকম দৃশ্য কখনো দেখেনি। তার আরও দেখার ইচ্ছা ছিল, কিন্তু অন্যরা রাজি হলো না। তাই তারা চলে এসেছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। জাদুঘর কথাটা শুনলেই মনে হয় বিশাল একটা জায়গা, ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা কিছু। সেই হিসেবে এই জাদুঘরটি খুবই ছোট। ভিতরে ঢুকে সে অবশ্য আবিষ্কার করলো যে খুব গুছিয়ে সব কিছু রাখা আছে। কেউ যদি একেবারে গোড়া থেকে পুরোটা দেখতে চায়, তাহলে তাকে এই দেশের পুরোপুরি ইতিহাস মোটামুটি জানা হয়ে যাবে। শুরু হয়েছে একেবারে পাকিস্তান, ইন্ডিয়া থেকে, তারপর নানা আন্দোলন, বঙ্গবন্ধুর ইলেকশন, বদমাইশ ইয়াহিয়া খান, তারপর যুদ্ধ। টুম্পা অবাক হয়ে দেখলো কতগুলো বাচ্চা কাচ্চা ছেলেরা দেশের জন্য যুদ্ধ করছে। দেখে মনে হয় তাদের বুঝি দেশ বলতে কী বোঝায় আর স্বাধীনতা বলতে কী বোঝায় সেটা বোঝার এখনো বয়সই হয়নি, কিন্তু যখন প্রাণ দেওয়ার সময় হয়েছে তখন হাসতে হাসতে প্রাণ দিয়েছে। টুম্পা নিঃশ্বাস বন্ধ করে পুরো জাদুঘরটা দেখলো। ফিরে আসার আগে সে জাদুঘরের বইয়ের দোকান থেকে কয়েকটা বই, একটা পোস্টার এবং অনেকগুলো ভিউ কার্ড কিনলো। সুমি জিজ্ঞেস করলো, কেমন লেগেছে এই মুক্তিযুদ্ধ জাদুঘর? টুম্পা একটা নিঃশ্বাস ফেলে বলল, কখনো এরকম কিছু দেখি নাই, মনে হয় দেখবও না। বাসায় এসে টুম্পা ছোটো খালাকে ছুটে গেল, ছোটো খালা, আমার কি কোনো ফোন এসেছে? ছোটো খালা মাথা নাড়লেন, না টুম্পা, তোর তো কোনো ফোন আসেনি। বিকালবেলা টুম্পাকে নিয়ে যাওয়া হলো সংসদ ভবনে। টুম্পা গিয়ে দেখে সেখানে হাজার হাজার মানুষ। একটু অবাক হয়ে সুমিকে জিজ্ঞেস করলো, আজকে কি এখানে কিছু হচ্ছে? কিছু না, তাহলে এত ভিড় কেন? সুমি হেসে বলল, প্রত্যেক দিনই এখানে এরকম ভিড় হয়, ঢাকা শহরের মানুষ বিকালে এখানে বেড়াতে আসে। টুম্পা বলল, তাই বলো? সে তাকিয়ে দেখে আসলেই তাই, যারা এসেছে সবাই সেজে গুজে এসেছে, হাঁটছে, বেড়াচ্ছে, কথা বলছে, বাদাম কিনছে, বেলুন খাচ্ছে। পুরো এলাকাটায় কেমন যেন একটা আনন্দের ভাব। টুম্পা মানুষজনকে ছাড়িয়ে একটু এগিয়ে এসে মোটেও একটা ভবনের মতো মনে হচ্ছিল না। মনে হচ্ছিল সংসদ ভবনটা খুবই অত্যন্ত আধুনিক একটা বিশাল ভাস্কর্য। প্রায় 50 বছর আগে তৈরি হয়েছে, কিন্তু ভবনটা আশ্চর্য রকম আধুনিক। ইন্টারনেটে পড়েছিল এই ভবনটা নাকি সবসময় আধুনিক থাকবে। তখন বুঝতে পারেনি কথাটির অর্থ কী। ভবনটি নিজের চোখে দেখে বুঝতে পারলো আসলে এর অর্থ কী। ভবনটি ডিজাইন করেছে লুই কান। বেচারা একটা ট্রেন স্টেশনের বাথরুমে হার্ট ফেল করে মারা গেছে। এত বড় একজন মানুষ ট্রেন স্টেশনের বাথরুমে কীভাবে মারা যায়? টুম্পারা সবাই অন্ধকারে নেমে যাওয়া পর্যন্ত চারপাশ থেকে আলো জ্বলে দেওয়ার পর সংসদ ভবনটাকে একেবারে অন্যরকম লাগে। টুম্পার আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু মশা এসে খুব বিরক্ত করতে শুরু করে দিল। ফিরে আসার সময় দেখলো একজন জাপানি মানুষ বিশাল একটা ট্রাইপডের ওপর বড় একটা ক্যামেরা বসিয়ে সংসদের ভবন ছবি তুলছে। মানুষটার চোখে মুখে এক ধরনের ভ্যাবাচেকা ভাব। সংসদ ভবন দেখে এরকম ভ্যাবাচেকা খেয়েছে নাকি পুরো চেহারাটা এরকম সে বুঝতে পারলো না। বাসায় ফিরে এসে ছোটো খালার কাছে ছুটে আসলো। ছোটো খালা, কি মা? টুম্পা, আমার কি কোনো ফোন এসেছিল? না রে, তোর কোনো ফোন আসেনি। টুম্পা মুখের আলো দপ করে নিভে যায়। হঠাৎ রাত্রিবেলা যখন সবাই খেতে বসেছে, রুমি তাদের একজন স্যার কেমন করে পড়ায় সেটার অভিনয় করে দেখাচ্ছে, ঠিক তখন একটা টেলিফোন এলো। এই বাসায় কার পরে কে টেলিফোন ধরবে এটা নিয়ে একটা নিয়ম আছে। এর আগেরটা ধরেছিল সুমি, তাই অভিনয় বন্ধ করে একটা যন্ত্রটার মতন শব্দ করে রুমিটা ধরতে গেল। প্রায় সাথে সাথে টুম্পাকে এসে বলল, টুম্পা আপু, তোমার ফোন। হঠাৎ করে তার মনে হলো তার নিঃশ্বাস আটকে যাবে। খানিকটা হকচকিয়ে বলল, আমার? হ্যাঁ, তোমার। টুম্পা টেবিল থেকে উঠে ড্রয়িং রুমে টেলিফোনটা গিয়ে কাঁপা গলায় বলল, হ্যালো। অন্য পাশ থেকে একজন ভারী গলায় বললেন, টুম্পা? জি, আমি শামীম আহমেদ বলছি। ওই যে যেদিন এক্সিবিশনে দেখা হলো? জি, বুঝতে পেরেছি। আমি শেষ পর্যন্ত একজনকে খুঁজে পেয়েছি যে বুলবুলের খোঁজ জানে। টুম্পার মনে হলো তার হৃদস্পন্দন বুঝি থেমে গেছে। শামীম আহমেদের মানুষটি বললেন, বুলবুল খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তার নাম শুভ চৌধুরী, একটা খবরের কাগজের স্টাফ আর্টিস্ট। টুম্পার মনে হলো তার চারপাশে সব কিছু বুঝি তাকে ঘিরে ঘুরতে শুরু করেছে। সে খুব ধীরে ধীরে মেঝেতে বসলো এবং তার মনে হতে লাগলো আর দাঁড়িয়ে থাকতে পারবে না।
শুভ চৌধুরী একটু পাগলা টাইপের, ফাইন আর্টের ছাত্র ছিল, এখন গ্রাফিক্সের কাজ করে, খুব ব্রাইট। তার সাথে বুলবুলের যোগাযোগ আছে এখনও, তার কাছে তুমি ঠিকানাটা পাবে। টুম্পা তখন আর কোনো কথা বলল না, শব্দে রিসিভারটা কানে ধরে রাখে। শামীম আহমেদ বলল, হ্যালো। জি। তুমি শুনছো? জি। আমাকে শুভ চৌধুরীর নাম্বারটা দেবেন? শুভ চৌধুরীর কোনো টেলিফোন নেই, সে টেলিফোন রাখে না। আমি তোমাকে ঠিকানাটা দিচ্ছি, তুমি দুপুরে তার সাথে দেখা করবে, কাল দুপুরে তার অফিসে যাবে, আমাকে বলেছে। জি করবো। শামীম আহমেদ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শোনো টুম্পা, মাঝখানে অনেক দিন পার হয়ে গেছে। তোমার মনে আছে তোমার বাবা কীরকম ছবি আছে জানি না, কিন্তু খুব বেশি কিছু আশা করো না। টুম্পা নিঃশ্বাস আটকে রেখে বলল, করবো না। নাও ঠিকানাটা লিখে নাও। টুম্পা ঠিকানাটি লিখলো। তখন আবার ডাইনিং টেবিলে ফিরে এসে তখন সবাই নিঃশব্দে টুম্পার দিকে তাকিয়ে আছে। ছোটো খালা